যাহা ৫২ তাহাই ৫৩। কিন্তু যাহা ২৫ তাহাই কি ১৩? তা তো নয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদেরকে তাই বলতে চেয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে বাংলাদেশের রিজার্ভ $২৫ বিলিয়ন, যেখানে আমাদের প্রকৃত রিজার্ভ $১৩ বিলিয়ন। এই ১৩ সংখ্যাটা বাংলাদেশ ব্যাংক লুকিয়ে রাখতে চেয়েছিল, যা আমরা IMF এর একটা প্রতিবেদন থেকে জানতে পেরেছি। আজকে আমরা জানবো এই $১৩ বিলিয়ন নেট রিজার্ভ থেকে অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে কি জানতে পারি। এই $১৩ বিলিয়ন আসলেই আগামীতে কি খারাপ পরিস্থিতির ইঙ্গিত দেয়, এবং কেন রিজার্ভের এই পতনটা বাংলাদেশ ব্যাংক ঠেকাতে পারেনি, এবং কেন পাকিস্তান থেকে আমরা আমাদের দূরত্ব যত বেশি ভেবেছিলাম আসলে তত দূর না। এবং সবার শেষে আমরা জানবো আমরা এত আশঙ্কার কথা বললেও IMF কেন রিজার্ভের এই পরিস্থিতি নিয়ে খুব একটা আশঙ্কিত নয়, বরং IMF বলছে যে সরকারের ইন্ডিকেটর গুলো উন্নতি ঘটেছে। আসুন আলোচনা শুরু করি। রিজার্ভের পরিমাণ $১৩ বিলিয়ন নেমে আসার নিঃসন্দেহে আশঙ্কাজনক। একটা দেশের IMF এর মানদণ্ড অনুসারেই ৩ মাসের আমদানির সমপরিমাণ রিজার্ভ থাকার কথা। বিগত কয়েক মাসে বাংলাদেশ মাসে $৫ বিলিয়ন করে আমদানি করেছে গড়ে। ফলে IMF এর স্ট্যান্ডার্ড অনুসারে বাংলাদেশের $১৫ বিলিয়ন ন্যূনতম রিজার্ভ থাকার কথা, সেখান থেকে আমাদের আছে $১৩ বিলিয়ন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এই যে $৫ বিলিয়ন আমরা গড় হিসাব করেছি, এটাও সঠিক কোনো সংখ্যা নয়। আজকে থেকে ২ বছর আগেও বাংলাদেশ মাসে গড়ে প্রায় $৮ বিলিয়ন করে আমদানি করেছে, এবং এর পরেও বিভিন্ন সময় বাংলাদেশ ৬ থেকে $৬.৫ বিলিয়ন আমদানি করেছে। ফলে IMF এর মানদণ্ড আমলে নিয়েও এই $১৩ বিলিয়ন সরাসরি একটা সংকটকে নির্দেশ করে যে আমাদের আগামী কয়েক মাসের আমদানির জন্য যথেষ্ট পরিমাণ ডলারের অর্থ নেই। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করেও কিন্তু রিজার্ভের পতনটা থামাইতে পারে নাই। বিগত ৩৪ মাসে বাংলাদেশের $৩২ বিলিয়ন রিজার্ভ কমেছে, যেটা আমরা ধরে নিয়েছিলাম গত কয়েক মাসে কমে আসবে, বিকজ বর্তমান অর্থ বছরের দ্বিতীয় কোয়ার্টারে আমাদের চলতি দায় যেটা সেটা হচ্ছে আমাদের আমদানি এবং রপ্তানির সাথে রেমিটেন্সের যেই একটা দায় হিসাব আছে, এই হিসেবটা সারপ্লাস হয়েছিল। তার মানে আমরা ভেবেছিলাম যে আমাদের যেহেতু চলতি খরচটাকে আমরা কমায় নিয়ে আসতে পারছি, তার মানে রিজার্ভের পতনটা কমবে, কিন্তু তারপরেও রিজার্ভের পতন কমে নাই। এবং বিগত কয়েক মাসে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু ভাবে তার ডলারের পরিমাণটা বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকগুলোর কাছ থেকে $১ বিলিয়ন নিছে। বাংলাদেশ ব্যাংক IMF এর কাছ থেকে ঋণ পাইছে। বাংলাদেশ ব্যাংক ADB এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ সরকার বাজেট সাপোর্ট ঋণ পেয়েছে। ফলে সবকিছু মিলে একটা প্রত্যাশা ছিল যে ২০২৩-২৪ অর্থ বছরের সেকেন্ড কোয়ার্টারে রিজার্ভের পতনটা থেমে আসবে এবং রিজার্ভটা এখন বাড়তে থাকবে, যে প্রত্যাশাটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিলেন। কিন্তু আমরা আসলেই আশঙ্কিত হওয়ার প্রয়োজন আছে যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক রিজার্ভের পতনটা কমাইতে পারে নাই, এবং সামনেও যে এটা কমে আসবে, এটা থামবে, তার কোনো পরিষ্কার লক্ষণ দেখা যাচ্ছে না, যেটা নিঃসন্দেহে আশঙ্কাজনক। এখন প্রশ্ন হচ্ছে রিজার্ভের এই পতনের পরিণতি কি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমাদের এখন ৩ মাসের আমদানির পরিমাণেরও ডলার নেই। তার মানে কি আমদানি করতে না পারে আগামীতে একটা চরম অর্থনৈতিক সংকট হতে যাচ্ছে। রাস্তায় রাস্তায় মানুষ নেমে আসবে, মানুষ খেতে পারবে না, লাশ পড়বে, অর্থনৈতিক সংকট হবে। এই ধরনের সরলরৈখিক হিসাব করাটা মুশকিল, কারণ অর্থনৈতিক সংকট, তার পরিণতিতে একটা পলিটিক্যাল ক্রাইসিস, এবং তার পরিবর্তিতে একটা সিস্টেম লেভেল ক্রাইসিস, এটা সম্পূর্ণ তিনটা ভিন্ন জিনিস। এই তিনটাকে একসাথে মিলানো যায় না। এবং দ্বিতীয়ত, এই তিনটা একসাথে মেলানোর চিন্তা যারা করেন তারা এইটা আমলে নেন না যে সরকার এই সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য বিভিন্নভাবে রিয়াক্ট করবে। সরকার নতুন নতুন ঋণ নিবে, সরকার চাইলে দেশে অনেক সম্পদ বেচে দিতে পারে। ফলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সরকার কিন্তু খরচ কমাবে, সরকার আমদানি কমাবে, সরকার অর্থনীতির আকারকে সংকোচন করে নিয়ে আসবে যেন আমদানি কমে আসবে। এবং এইটার সরাসরি পরিণতি হচ্ছে এখন আপনি বাজারে গিয়ে আপনার কাছে যদি টাকা থাকে, যে জিনিসগুলো একদম আল্লাহ প্রদত্ত একটা অধিকার হিসাবে ধরে নিয়েছিলেন গত ৩ দশকে, যেটা আমি পাবই, সেইটার বাস্তবতাটা পাল্টে যাবে। আপনি আপনার কাছে এখন টাকা থাকবে, কিন্তু আপনি দেখবেন অনেক পণ্য আপনি পাচ্ছেন না। এটা হচ্ছে যে রিজার্ভ সংকটের প্রধান পরিণতি। এইটার থেকে অর্থনৈতিক সংকট চরমভাবে গিয়ে একটা রাজনৈতিক এবং একটা সিস্টেম লেভেল কলাপস হবে কিনা, এটা বলার সুযোগ এখন নাই। কিন্তু এটা নিয়ে বিভিন্ন ধরনের হাইপোথিসিস নিয়ে আলোচনা আমি সামনে করব। তবে আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, সরকারের পদক্ষেপগুলোর পরিণতিতে দুইটা জিনিস হবে। এক, মূল্যস্ফীতি চরমভাবে বৃদ্ধি পাবে। দুই, ডলারের দামকে আরো বাড়তে দিতে হবে। এটা IMF সাজেস্ট করবে এবং সরকার এতদিন সেটা শুনে নাই, এখন সরকার সেটা শুনবে। ফলে এখন প্রশ্ন হচ্ছে যে আমদানির পরিমাণ এতভাবে কমিয়েও কেন রিজার্ভের এই পতনটা ঠেকানো যায়নি।
এটা নিয়ে একটা স্ট্যান্ডার্ড হাইপোথিসিস আপনি পত্রিকায় দেখবেন এবং কি অনেক অর্থনীতিবিদরাও বলে থাকেন যে আমাদের চলতি হিসাবের যে দায়টা আছে সেটা বর্তমানে সারপ্লাস হয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের আমদানি এবং রপ্তানির সাথে রেমিটেন্সের যে হিসেবটা তাতে গিয়ে আমরা এখন সারপ্লাসে পৌঁছেছি, ফলে আমাদের এখন রিজার্ভের কমে আসার কথা। কিন্তু আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, অর্থাৎ যেখানে বাংলাদেশে বিভিন্ন ধরনের বিনিয়োগের হিসাব হয়, সেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টে ট্রেড ক্রেডিটের পরিমাণটা বেড়ে গিয়েছে। এই ট্রেড ক্রেডিটটা হচ্ছে যে বাংলাদেশের আমদানি এবং রপ্তানির যে হিসেবটা, এইটা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ। কিন্তু রিয়ালিটি হচ্ছে বাংলাদেশের রপ্তানির যে হিসেবটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো প্রকাশ করে, এই হিসেবটা সম্পূর্ণ মিথ্যা এবং রপ্তানির হিসেবটা বেশি দেখানোর কারণেই চলতি হিসেবটা সারপ্লাস হয়েছে এবং এই সারপ্লাস হওয়া হিসেবটাকেই তারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ট্রেড ক্রেডিটে ট্রান্সফার করেছে। ফলে মনে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকেই বাংলাদেশের রিজার্ভের উপরে চাপ এসেছে, বাট বাস্তবতা হচ্ছে যে কারেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের চলতি হিসাবের দায় সেটাকে ম্যানেজ করা যায়নি। আমাদের রপ্তানি এবং রেমিটেন্সের সাথে আমাদের আমদানি এবং অন্যান্য হিসেব ব্যালেন্স হয়নি। আমার বিশ্বাস বাংলাদেশ ব্যাংক এটা ধীরে ধীরে বুঝতে পারতেছে। এটার পরিণতি হচ্ছে আমাদের আমদানিকে আরো সংকোচন করা হবে রিজার্ভের পতন ঠেকানোর জন্য। আমাদের পঞ্চম আলোচনা হচ্ছে কেন আমি বলেছি যে বাংলাদেশের রিজার্ভের এই পতনের সাথে পাকিস্তানের একটা মিল আছে। এটার সাথে অর্থনৈতিক সংকটের যে আলোচনাটা আমি কিছুক্ষণ আগে করেছিলাম তার সাথে একটা সংযোগ রয়েছে। অর্থনৈতিক সংকট আমি পূর্বে বলেছি এখানে তিনটা সেপারেট জিনিস আছে। সেটা হচ্ছে যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপরে একটা রাজনৈতিক সংকট, তারপরে সেটা হচ্ছে সিস্টেম লেভেল কলাপস। এই তিনটা একসাথে মিল হবে এমন কোনো কথা নেই, কারণ সিস্টেম বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক রিয়াক্ট করবে। কিন্তু যেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি সেটাকে আমি বলি হচ্ছে পার্মানেন্ট ডিক্লাইন, অর্থাৎ হচ্ছে চূড়ান্ত অবনমন। আমরা এখন পাকিস্তানের ধারায় চলে গেছি। আমরা এমন একটা রিজার্ভে পৌঁছাইছি যে রিজার্ভ দিয়ে আমাদের 3 মাসের খরচ মেটাতে পারবো না এবং আমাদের রপ্তানি বাড়ার কোনো লক্ষণ নাই। আমাদের রেমিটেন্সও যে গতিতে বাড়ছে তার থেকে অতিরিক্ত বাড়ার কোনো লক্ষণ নাই। ফলে এখন যেটা হবে যে এই রিজার্ভ মাসে মাসে কমতে থাকবে। তারপর একটা পর্যায়ে আবার আইএমএফ এর কাছে যাও, আবার আইএমএফ কিছু শর্ত দিবে। আইএমএফ এর শর্তে বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে। আবার সেটা অনুসারে কয়েক মাস চলবে, কয়েক মাস পরে আবার রিজার্ভ আবার কমে আসবে, কয়েক মাস বাড়বে, বাড়ার পরে আবার কমবে। এভাবে করে একটা সার্টেন লেভেলে এটা কয় মাস কয় বছর চালাইতে পারবে এটা আমি জানি না, এটা আল্লাহ জানে। মেবি আমি সামনে হিসেব করে দেখাবো। কিন্তু এই যে সাইকেলটা, এই সাইকেলের ভিতর দিয়ে পাকিস্তান যাচ্ছে, এই সাইকেলে বাংলাদেশ ঢুকে গেছে ইনশাল্লাহ, এবং এইভাবেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাইতে থাকবে, যেটাকে আমি বলি হচ্ছে পার্মানেন্ট ডিক্লাইন বা চূড়ান্ত অবনমন। কারণ এটাকে আমি এই জন্য পার্মানেন্ট ডিক্লাইন বলছি যে এটার থেকে উঠার কোনো রাস্তা এই সরকারের হাতে দেখা যাইতেছে না। ফলে এটাই বাংলাদেশের পাকিস্তান হওয়ার একটা লক্ষণ। আমার চূড়ান্ত আলোচনাটা আইএমএফ কে নিয়ে, যে আমরা যে এতগুলো আশঙ্কার কথা বললাম, আইএমএফ এর আলোচনায় মনে হয় না যে আইএমএফ খুব একটা শঙ্কিত। বরং আইএমএফ এর সর্বশেষ যে আলোচনাটা মিডিয়াতে এসেছে, আইএমএফ এর রিপোর্টটা এখন আসেনি, সেখানে আইএমএফ বলতেছে যে সূচকগুলো উন্নয়ন ঘটেছে। কেন আইএমএফ এর সাথে আমাদের চিন্তার পার্থক্য, এটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে আইএমএফ কিন্তু একটা ঋণদাতা সংস্থা, তার কাজ ঋণ দেওয়া। অনেকেই বলেন যে এই আইএমএফ তো এই কন্ডিশন পুরো করে নাই তাও ঋণ দিল, অ্যাজ ইফ আইএমএফ বাংলাদেশকে কোনো কন্ডিশনের মাধ্যমে ঋণ দেওয়ার কথা ভাবতেছে। রিয়ালিটি হচ্ছে আইএমএফ চায় ঋণ দিতে এবং সে দেখে যে সরকার এই ঋণ পরিশোধটা করতে পারবে কিনা, এবং সরকার যেন ঋণ পরিশোধটা করতে পারে এই জন্য আইএমএফ বলে যে তোমাদের তেলের দাম বাড়াও, গ্যাসের দাম বাড়াও, সরকারের ভর্তুকি কমাও, ইত্যাদি ইত্যাদি। ফলে আইএমএফ এর বাংলাদেশ অর্থনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ফলে আইএমএফ যখন দেখতেছে সরকার বিভিন্ন স্টেপগুলো নিচ্ছে, আইএমএফ যখন দেখতেছে এই সরকার একটা চরম শোষণমূলক সরকার, এর সক্ষমতা রয়েছে, সে আরো চাইলে গ্যাসের দাম, তেলের দাম ইত্যাদি বাড়াইতে পারবে। সে চাইলে তার যে আমাদের যে আমদানি সেটা এখন $5 বিলিয়ন এসেছে, সেখান থেকে আরো অনেক কমায় নিয়ে আসবে। ফলে আইএমএফ জানে যে এই অ্যাডজাস্টমেন্টের জন্য একটা ফ্যাসিবাদী সরকারের অসীম ক্ষমতা আছে, এবং সেই জায়গা থেকে আইএমএফ আসলে এই বর্তমান পরিস্থিতি নিয়ে এত শঙ্কিত না। কারণ আপনি আমাদের লাইভলিহুড, আমাদের খরচ, আমাদের খাবার, আমাদের পণ্য মূল্য নিয়ে যেরকম কনসার্ন, আইএমএফ সেটা নিয়ে কনসার্ন না। এবং দ্বিতীয়ত আইএমএফ বাংলাদেশের মতো অনেক দেশকে ডিল করে। সো বাংলাদেশ একটা রিলেটিভলি ভালো জায়গায় ছিল, এই ভালো জায়গা থেকে আমরা একটা খারাপ জায়গায় চলে আসছি, কিন্তু এই খারাপ জায়গাটাও পৃথিবীর অনেকগুলো দেশের সাথে একই জায়গায় না। ফলে সেই কারণে আইএমএফ বলে যে না, এটা এখনো অত খারাপ হয়নি। কিন্তু আইএমএফ এর নিজস্ব হিসাব যদি আমরা দেখে থাকি, তাতে আমরা দেখবো গত 6 মাসে নেট রিজার্ভের প্রজেকশন আইএমএফ
$12 বিলিয়ন কমিয়েছে। এটা একসময় $26 বিলিয়ন ছিল, এটা এখন IMF $24 বিলিয়ন নামিয়ে এনেছে, যেটা জুন 2024-এর মধ্যে সরকারকে রাখতে হবে। ফলে IMF যে সংকট দেখতেছে না সেটা না, IMF বিভিন্নভাবে সংকট দেখতেই পাচ্ছে, এই কারণে IMF নেট রিজার্ভের পরিমাণটা নামিয়ে এসেছে। কিন্তু আমরা যেভাবে সংকটকে বুঝি, আমরা যেভাবে সংকটটাকে উপলব্ধি করি, যেটা আমাদের জীবনে কি আজাব নামায় আনবে, এটা নিয়ে IMF এর কোনো মাথা ব্যথা নেই। IMF শুধু দেখতে চায় যে তার ঋণটা পরিশোধ হবে কিনা। যা গিয়ে এটা আমি একটা নতুন চ্যানেল করলাম, সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন। আমি অর্থনীতি নিয়ে নিয়মিত আলোচনা করব। আমি জিয়া হাসান, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।